আমার প্রিয় শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা আজকে করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 18। আমরা নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারে আছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। এই অধ্যায়ের বিগত ক্লাসগুলোতে আমরা 5টা অঙ্ক করেছি। আমরা যারা রেগুলার ক্লাস করছি তারা সবাই জানি গত ক্লাসে আমরা 5 নাম্বার অঙ্কটা করেছি, সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। আর আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা আজকে আমরা করব। তোমরা সবাই বই এবং খাতা কলম নিয়ে আশা করি সবাই প্রিপেয়ার্ড আছো। যদি না থেকে থাকো এখনই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ প্রশ্নটা তুলেই আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, আজকে আমরা করব সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 6। আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা করব সেটা একটা বোর্ডের অঙ্ক। 2019 সালে একটা বোর্ডে এসেছিল। তাহলে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড একটা অঙ্ক দিয়ে আজকে আমরা আমাদের চ্যাপ্টার শেষ করে দিব। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে দেখব যে বোর্ডে আসলে কি ধরনের অঙ্ক আসে। তাহলে আমাদের জন্য একটু প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি প্রশ্নটা প্রথমে পড়ি, তোমরা সাথে সাথে খেয়াল করো এবং প্রশ্ন পড়ার সাথে তোমরা যদি পারো প্রশ্নটা খাতায় তুলে নাও। এটা তোমাদের বইতেও আছে, প্রশ্নটা বইতে আছে। যারা নিউ এডিশনের বই কিনেছো 2020 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই যারা কিনেছো সেখানেও পাবে। কোনো একটা বোর্ডে এই অঙ্কটা এসেছে, বোর্ডের নামটা মনে করতে পারছি না, হয় ঢাকা বোর্ড বা অন্য কোনো একটা বোর্ডে 2019 সালের একটা অঙ্ক। চলো আমরা তাহলে প্রশ্নটা আগে পড়ে নেই। সৃজনশীল প্রশ্ন 6। স্কয়ার লিমিটেড এর 2017 ও 2018 সালের 31 ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। তাহলে স্কয়ার লিমিটেডের 2017 এবং 2018 সালের দুইটা তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী প্রশ্নের মধ্যে দেয়া আছে। আচ্ছা, এখানে দেয়া আছে হিসাবের নাম আর 2018 সালের টাকা আর 2017 সালের টাকা। চলতি সম্পদ দেয়া আছে নগদ তহবিল 2018 সালে আছে 1,50,000 টাকা, 2017 সালে আছে 80,000 টাকা। প্রাপ্য হিসাব 70,000 টাকা এবং 75,000 টাকা। মজুদ পণ্য আছে 1,10,000 টাকা আর 90,000 টাকা। প্রথম যে কলামটা সেটা হচ্ছে চলতি সালের কলাম, টাকার কলাম, আর সেকেন্ড যে কলামটা সেটা হচ্ছে বিগত সালের টাকার কলাম। আমরা কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন পড়ব বা আমাদের সামনে যখন নগদ প্রবাহ বিবরণীর কোনো প্রশ্ন থাকবে, তুলনামূলক দুইটা ইয়ারের আর্থিক অবস্থার বিবরণী দেয়া থাকবে, তখন কিন্তু আমরা ইয়ারটা মানে সালটাকে খুব ভালো করে খেয়াল করে তারপর টাকার অঙ্কগুলা নিয়ে কাজ করব, ঠিক আছে? কারণ আমরা অনেক সময় খেয়াল করি না। প্রথম কলামে থাকে নরমালি, প্রথম কলামে চলতি সাল দেয়া থাকে আর দ্বিতীয় কলামে পরের কলামে দেয়া থাকে বিগত সাল। আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি, ঠিক আছে? প্রথম কলামটাকে মনে করি আগের সাল আর দ্বিতীয় কলামটাকে মনে করি চলতি সাল। আমরা অনেকে মানে যদি ভালো করে প্রশ্ন খেয়াল না করি তাহলে এই ভুলটা করি। তাই আমি তোমাদের বলবো নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক করার ক্ষেত্রে যখন টাকার কলামগুলো দেয়া থাকে দুইটা ইয়ারের, তখন আমরা ইয়ারটাকে ভালো করে ফলো করব। কারণ আমাদের দুইটা বছরের টাকার মধ্যে তুলনা করে তারপর আমাদের কিন্তু নগদ প্রবাহ বিবরণী করতে হয়। আর এখানে দেখো প্রশ্নের মধ্যে তোমাদের জন্য শুধুমাত্র দেয়া আছে সম্পদের মধ্যে, সম্পদ অংশে শুধুমাত্র চলতি সম্পদ দেয়া আছে। বিনিয়োগ বা স্থায়ী সম্পদ বা অন্যান্য সম্পদ কিন্তু এখানে আর্থিক অবস্থার বিবরণীতে দেয়া নেই। তাহলে চলতি সম্পদ 3টা দেয়া আছে, বিগত সালের আর চলতি সালের। এখানে মোট চলতি সম্পদ হলো আমার 2018 সালে 3,30,000 টাকা আর 2017 সালে হলো 2,45,000 টাকা। এই যে শুধুমাত্র চলতি সম্পদ যেহেতু দেয়া আছে, তাহলে কিন্তু আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ ও দায় কিন্তু আমাদের সমান সমান হবে না। এটা তোমরা শুরুতেই ধরে নাও, কারণ একটা আর্থিক অবস্থার বিবরণীতে নরমালি শুধু চলতি সম্পদ থাকে না। তারপর আমরা দেখি প্রশ্নের অবস্থা থেকে আমরা বুঝবো আসলে। তাহলে সম্পদ অংশে শুধুমাত্র চলতি সম্পদের তথ্যগুলা দেয়া আছে। 3 ধরনের চলতি সম্পদ, বিগত সালের টাকা এবং চলতি সালের টাকা। আর মোট চলতি সম্পদ আমার দাঁড়িয়েছে চলতি সালে অর্থাৎ 2018 সালে 3,30,000 টাকা আর 2017 সালে 2,45,000 টাকা। এখন আমরা দেখি দায়ের অংশ। দায়ের অংশে নরমালি কি থাকে? দায় মানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব বা
মূলধন থাকে, যৌথ কোম্পানির মূলধন যেটাকে বলি আমরা, ওই মূলধনের অংশটা থাকে, কিন্তু এই অংশে দেখো শুধুমাত্র চলতি দায় দেয়া আছে। তাহলে আমরা ধরেই নিতে পারি যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মানে সম্পদ অংশ এবং দায়ের অংশ কিন্তু সমান টাকার অঙ্ক হবে না। ঠিক আছে, কারণ এখানে অংশ বিশেষ দেয়া আছে, আর্থিক অবস্থার বিবরণীর কিছু অংশ দেয়া আছে। চলতি দায়ে দেয়া আছে বকেয়া খরচ 20,000 টাকা, 2018 সালে 20,000 টাকা আর 2017 সালে 12,000 টাকা। প্রদেয় হিসাব দেয়া আছে 70,000 টাকা এবং 80,000 টাকা, আর প্রদেয় আয়কর 5,000 টাকা এবং 8,000 টাকা। তাহলে মোট চলতি দায় হচ্ছে আমার 2018 সালে 95,000 টাকা এবং 2017 সালে 1 লাখ টাকা। আচ্ছা, এখন আমরা দেখি যে মোট চলতি সম্পদ আমার উপরে আছে, দেখো 3,30,000 2018 সালে, আর মোট চলতি দায় কিন্তু 95,000, অর্থাৎ দুইটা মিলবে না, কারণ আর্থিক অবস্থার বিবরণীর সম্পূর্ণ অংশ কিন্তু এখানে দেয়া নেই, তাই টাকার অঙ্কে গরমিল হবে, এটাই স্বাভাবিক। তোমরা আবার কনফিউশনে পড়ে যেও না যে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ ও দায়ের অংশ কেন, টাকার অঙ্ক কেন আলাদা, অন্যরকম কেন দুইটা। তাহলে বুঝে নিতে হবে যে এখানে আর্থিক অবস্থার বিবরণীর অংশ বিশেষ দেয়া আছে, পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী দেয়া নেই, তাই টাকার অঙ্ক দুইটা দুই রকম। আবার 2017 সালেও দেখো মোট চলতি সম্পদ দেয়া ছিল 2,45,000, আর 2017 সালে চলতি দায়, মোট চলতি দায় এসে দাঁড়িয়েছে 1 লাখ, অর্থাৎ দুইটা টাকার অঙ্ক ভিন্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নটার মধ্যে শুধুমাত্র চলতি সম্পদ ও চলতি দায় দেয়া আছে। আমরা এখান থেকে আমাদের করণীয়তে যা করতে বলবে হয়তো সেইটুকু করতে পারবো, আর বাকি কার্যক্রমগুলোর জন্য এখান থেকে আমরা শুধু পরিচালন কার্যক্রমের কাজগুলো করতে পারবো, কারণ আমাদের চলতি সম্পদ ও চলতি দায় শুধুমাত্র পরিচালন কার্যক্রমেই লাগে। আর বাকি যে কার্যক্রম যদি নগদ প্রবাহ বিবরণী করতে বলে তাহলে অন্যান্য তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে কাজ করতে হবে। চলো আমরা এখন দেখি আমাদের অন্যান্য তথ্যাবলী কি দেয়া আছে। 1 নাম্বার, আসবাবপত্র ক্রয় 1 লাখ টাকা এবং পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা। আচ্ছা, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় এটা বিনিয়োগ কার্যক্রমের অংশ, সুতরাং 1 নাম্বার যে তথ্য দেয়া আছে এটা আমাদের বিনিয়োগ কার্যক্রমে যাবে। আমরা আসবাবপত্র ক্রয় করেছি, ক্রয় করলে টাকা চলে যায়, তখন বিনিয়োগ কার্যক্রমে আমরা মাইনাস ফিগার দেখাবো যদি নগদ প্রবাহ বিবরণী করতে বলে সম্পূর্ণ, বা বিনিয়োগ কার্যক্রম করতে বলে। আর পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রি করলে হাতে টাকা আসে, আমরা প্লাস করে দেব। এরপর অন্যান্য তথ্য 2, শেয়ার ইস্যু 1,50,000 টাকা এবং নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। এটা কিন্তু শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, এটা কিন্তু অর্থ সংস্থান কার্যক্রমের অংশ। তাহলে আমাদের এই দুইটা তথ্য আমাদের দুইটা কার্যক্রমের কাজ এগিয়ে দিল, তাই না? তথ্য দেয়া আছে, শেয়ার ইস্যু করলে মূলধন কাঠামোতে টাকা বাড়ে, তাই আমাদের 1,50,000 টাকা আমরা প্লাস করে দিব, আর লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা চলে যায়, তাই আমরা অর্থ সংস্থান কার্যক্রমে এই টাকাটা মাইনাস করে দেব। তাহলে আমরা পরিচালন কার্যক্রমও পেলাম ছক থেকে, আর অন্যান্য তথ্যাবলী থেকে আমরা পেলাম বিনিয়োগ কার্যক্রম এবং অর্থ সংস্থান কার্যক্রমের অংশবিশেষ। এখন দেখি আমাদের করণীয় কি কি। ক নাম্বার বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও। খুবই সহজ, আমরা চলতি সম্পদ আমাদের প্রশ্নে দেয়া আছে, ছকে শুরুতে দেয়া আছে, চলতি সম্পদও দেয়া আছে, চলতি দায় দেয়া আছে। আমরা শুধু এখন তুলনামূলক হ্রাস বৃদ্ধিগুলো দেখাবো। কিভাবে দেখাবো? আমরা যেহেতু অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে আমরা চলতি সালের অঙ্কটা মেইনলি করব। ঠিক আছে, যখন আমাদের অঙ্ক করতে বলবে আমরা কিন্তু চলতি সালকে প্রাধান্য দিয়ে চলতি সালের অঙ্কটা করব। তাহলে আমরা দেখব আমাদের বিগত সালের তুলনায় চলতি সালে কোন কোন সম্পদের, চলতি সম্পদের টাকা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, আবার বিগত সালের তুলনায় চলতি সালে কোন কোন চলতি দায়ের টাকা হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে। এটা আমরা একটা ছকের মাধ্যমে প্রেজেন্টেশনটা দেখাবো। খুবই সহজ। এখানে তোমাদের একটা কথা বলে নেই, যদি চলতি সম্পদ আমরা 2টা বছরের মধ্যে কম্পেয়ার করি, যেমন আমার প্রশ্নে যদি যাই আবার ছকের মধ্যে, যেমন নগদ তহবিল একটা চলতি সম্পদ, কিন্তু আমাদের যেহেতু নগদ প্রবাহ বিবরণীতে একদম লাস্টে গিয়ে আমরা নগদ টাকাটা নির্ণয় করি, সমাপনী নগদ টাকা, তাহলে আমাদের যখন প্রশ্নে চলতি সম্পদ বা চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাতে বলবে তখন আমরা নগদ তহবিলটাকে অ্যাভয়েড করব, অর্থাৎ নগদ তহবিল বাদে অন্যান্য চলতি সম্পদ নিয়ে কাজ করব। তাহলে যেমন প্রাপ্য হিসাব, এখানে চলতি সালে আছে 70,000 টাকা, বিগত সালে আছে 75,000 টাকা। তাহলে তোমরাই বলো যে আমাদের বিগত সালের তুলনায় চলতি সালে প্রাপ্য হিসাব কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বিগত সালে ছিল 75,000, এখন হচ্ছে 70,000, তাহলে অবভিয়াসলি 5,000 টাকা আমার হ্রাস পেয়েছে। তো আমরা অঙ্ক করতে গিয়ে, ক নাম্বার করতে গিয়ে যখন দেখবো যে টাকার অঙ্ক হ্রাস পাচ্ছে, তখন আমরা মাইনাস ফিগার দিয়ে হ্রাস অ্যামাউন্টটা দেখাবো।
আর যদি দেখি কোনো একটা অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে, চলতি সম্পদ বা চলতি দায় বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা সেটা প্লাস ফিগার দেখাবো, ব্র্যাকেট দিব না। যেমন চলতি সম্পদ মজুদ পণ্য বিগত সালে ছিল 90,000, চলতি সালে 1,10,000। তাহলে বিগত সালের তুলনায় চলতি সালে আমার কিছু টাকা বৃদ্ধি পেয়েছে, 20,000 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেলে আমরা প্লাস ফিগার দেখাবো। এভাবে আমরা প্রেজেন্টেশনটা করব। চলো তাহলে আমরা ক নাম্বারে বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও। আমরা ছকের মাধ্যমে এটা দেখাবো। খ নাম্বারে বলা আছে নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখাও। আচ্ছা, আমাদের এখানে নিট মুনাফার পরিমাণ দেয়া আছে, এই টাকাটা ধরে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহটা নির্ণয় করব। আর গ নাম্বারে বলা আছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে একটা পূর্ণ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, এবং যেহেতু কোনো পদ্ধতি এখানে উল্লেখ নেই, আমরা অবশ্যই আমাদের সিলেবাস অনুযায়ী পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। আমরা এ ধরনের অঙ্ক প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি। খ নাম্বার এবং গ নাম্বার আমাদের জন্য খুবই সহজ। ক নাম্বারটা আমাদের জন্য আজকে একটু নতুন, তবে আজকে দেখে ফেললে এরপর আর তোমাদের সমস্যা হবে না। আজকেই শিখে ফেলো, এই ক্লাস থেকেই একদম খাতায় লিখে লিখে শিখো, করে করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এটা কোনো বড় বিষয় না বা খুব কঠিন কোনো বিষয় না, তোমরা আজকে শিখে ফেলতে পারবে। আর খ আর গ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ তোমরা এগুলা আগেও করেছো। চলো তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান ক, চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি নির্ণয়। ঠিক আছে, আমরা প্রশ্ন থেকেই নিয়ে আসছি, এবং আমি তোমাদের বলেছি নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে যখন এরকম চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি বা চলতি দায়ের হ্রাস বৃদ্ধি করতে বলবে, তখন চলতি সম্পদের ক্ষেত্রে আমরা নগদ টাকাটাকে, মানে নগদ তহবিল যে চলতি সম্পদটা আছে সেই নগদ তহবিলটাকে আমরা অ্যাভয়েড করে বা ওইটা বাদে আমরা অন্যান্য চলতি সম্পদ নিয়ে কাজ করব। আচ্ছা, সমাধানে এখানে লেখা আছে চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি। প্রাপ্য হিসাব আমরা চলতি সালের টাকা থেকে বিগত সালের টাকাটা মাইনাস করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের টাকা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেলে মাইনাস ফিগার দিব ব্র্যাকেট দিয়ে, আর বৃদ্ধি পেলে আমরা প্লাস ফিগার রাখবো, ব্র্যাকেট দিব না। প্রাপ্য হিসাব চলতি সালে আমরা প্রশ্নে দেখেছি 70,000 টাকা এবং বিগত সালে 75,000 টাকা। তাহলে বিগত সালের তুলনায় আমার চলতি সালে 5,000 টাকা হ্রাস পেয়েছে, এজন্য ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি, হ্রাস কথাটা আর উল্লেখ করলাম না। ব্র্যাকেট দেখলে আমরা বুঝতে পারবো আমার টাকাটা হ্রাস পেয়েছে। আর মজুদ পণ্য চলতি সালে 1,10,000 আর বিগত সালে 90,000, সুতরাং আমার মজুদ পণ্য চলতি সালে বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, এটা প্লাস ফিগার। তাহলে আমাদের দুইটাই চলতি সম্পদ ছিল নগদ তহবিল বাদে। এখন দেখো আমার বৃদ্ধিটা বেশি, প্লাস ফিগারটা বেশি আর হ্রাসটা কম, তাহলে আমার চলতি সম্পদের নিট বৃদ্ধি পেয়েছে। আমরা দুইটার সমষ্টি যদি নির্ণয় করি 20,000 আর মাইনাস 5,000, এটার যদি আমরা সমন্বয় করি এখন, তাহলে 5,000 বাদ দিয়ে বাকি টাকাটা বসাতে হবে 15,000 টাকা। 15,000 টাকা যেহেতু আমাদের প্লাস ফিগার বড় ছিল, তাই 15,000 টাকাটা প্লাস ফিগারই হয়েছে, আর এটাকে আমরা বৃদ্ধি বলবো। চলতি সম্পদের নিট বৃদ্ধি, চলতি সম্পদের নিট বৃদ্ধি পেয়েছে আমার 15,000 টাকা, প্লাস ফিগার, তাই বৃদ্ধি। আচ্ছা, এবার আমরা দেখব চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলা। চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, আচ্ছা তোমাদের আমি বলে নেই, তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই প্রেজেন্টেশনটা এভাবে দেখাবে। এটা হচ্ছে সহজ প্রেজেন্টেশন। তোমাদের বইতে হয়তো উদাহরণে এরকম চলতি সম্পদ চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধির আরো অন্যরকম প্রেজেন্টেশন থাকতে পারে, বা এটাও থাকতে পারে, তবে এটা তোমাদের জন্য সহজ। যখন হ্রাস পাবে চলতি সালের টাকা থেকে বিগত সালের টাকা বিয়োগ করার পর যখন আমাদের মাইনাস ফিগার আসবে, আমরা বুঝবো যেটা হ্রাস পেয়েছে, আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিব, আর প্লাস হলে মানে চলতি সালে বৃদ্ধি পেলে আমরা প্লাস ফিগার দেখিয়ে দিব। এখানে হ্রাস বৃদ্ধি আর উল্লেখ করার দরকার নেই, শুধুমাত্র যোগফল নির্ণয়ের ক্ষেত্রে বৃদ্ধি পেলে আমরা বৃদ্ধি কথাটা লিখবো প্লাস ফিগার আসলে, আর যদি ফলাফলে মাইনাস ফিগার আসে আমরা নিট হ্রাস কথাটা লিখবো। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি চলতি সম্পদের নিট বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা। এবার দেখি চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। বকেয়া খরচ চলতি সালে 20,000 টাকা আর বিগত সালে 12,000 টাকা, তাহলে বকেয়া খরচ আমার বৃদ্ধি পেয়েছে 8,000 টাকা, দেখো প্লাস ফিগার যেহেতু বৃদ্ধি পেয়েছে। আর প্রদেয় হিসাব 70,000 টাকা চলতি সালে, বিগত সালে 80,000 টাকা, তাহলে প্রদেয় হিসাব কিন্তু আমার হ্রাস পেয়েছে 10,000 টাকা। 10,000 টাকা মাইনাস ফিগার, মাইনাস ফিগার থাকলে আমরা কি বুঝবো, হ্রাস পেয়েছে। প্রদেয় আয়কর এটাও একটা চলতি দায়, আমার চলতি সালে 5,000 টাকা এবং বিগত সালে 8,000 টাকা, আমার 3,000 টাকা চলতি সালে হ্রাস পেয়েছে। দেখো মাইনাস ফিগার দিয়ে আমি হ্রাসটা বুঝিয়ে দিয়েছি। তাহলে আমার এখানে দুইটা মাইনাস ফিগার বড়,
আর প্লাস ফিগার 8,000 ছোট, দেখো দুইটা মাইনাস ফিগার যোগ করলে আসে 13,000, এটা থেকে আমরা যদি প্লাস ফিগার 8,000 মাইনাস করি তাহলে আমার মাইনাসটা যেহেতু বড় মাইনাস 5,000 আসবে। যেহেতু মাইনাস ফিগার আসলো অর্থাৎ ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম, আমরা বুঝবো মাইনাস ফিগার মানে এখানে হ্রাস পেয়েছে, নিট হ্রাস। কার নিট হ্রাস? চলতি দায়ের নিট হ্রাস। তাহলে চলতি সম্পদ আমার নিট বৃদ্ধি পেয়েছিল 15,000 টাকা, আমরা ক্লোজ করে দিব কারণ সম্পদের অংশ শেষ। আর চলতি দায়ের নিট হ্রাস পেয়েছে 5,000 টাকা, এটা আমরা ক্লোজ করে দিব ডাবল দাগ দিয়ে। তাহলে আমরা ক নাম্বার সমাধানটা এখানে করে ফেলেছি। এটা করতে হয়তো 1.5 থেকে 2 মিনিট বা 2.5 মিনিট সময় লাগবে, বড় জোর 3 মিনিট লাগতে পারে, কিন্তু কঠিন কোনো বিষয় না। খুবই ছোট্ট একটা প্রেজেন্টেশন, শুধু বোঝানোর জন্য একটু সময় নিয়েছি। তোমরা একবারের জায়গায় যদি একবার না বুঝো তাহলে দ্বিতীয়বার আরেকবার রিভাইজ করো। আমার কথার সাথে সাথে হয়তো অনেকে ক্যাচ করতে পারবে না, নিজেরা একটু ধীর স্থির ভাবে বোঝার চেষ্টা করো, প্রশ্ন দেখো, এখানে সমাধানটা দেখে বোঝার চেষ্টা করো, সেভাবে খাতায় করো, দেখবে সহজ লাগবে তোমাদের কাছে। এবার আমরা চলে যাব আমাদের খ নাম্বার সমাধানে। আমাদের খ নাম্বারে বলা ছিল নিট মুনাফা 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে আমরা খ নাম্বার প্রেজেন্টেশনে যাই। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়, এভাবে আমাদের কলাম করতে হয়। নিট মুনাফা আগে বসাতে হয় পরিচালন কার্যক্রমে। নিট মুনাফা আমাদের দেয়া আছে 30,000 টাকা, আউটার কলামে বসালাম। এরপর আমরা যে কমন কথাটা লিখি সেটা হলো নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। আর পরিচালন কার্যক্রমে সমন্বয়গুলো বেসিক্যালি আসে অবচয়, তারপর চলতি সম্পদ, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, এগুলা। আমাদের আজকের অঙ্কে অবচয় নেই, তাই এই পরিচালন কার্যক্রমে অবচয় আসেনি। যেগুলো আছে, যে সমস্ত তথ্য দেয়া আছে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আমাদের এই অংশটা করতে হবে। তাহলে আমাদের চলতি সম্পদ ও চলতি দায় দেয়া আছে, অন্য কোনো কিছু এখানে দেয়া নেই। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ আমাদের হ্রাস পেয়েছে, আমরা ক নাম্বারে দেখেছি। চলো আমরা ক নাম্বারে আবার যাই। ক নাম্বারে দেখেছি চলতি সম্পদ প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছিল 5,000 টাকা। আর এখানে হ্রাস পেয়েছে বিধায় মাইনাস ফিগার দেখিয়েছি, কিন্তু পরিচালন কার্যক্রমে আমাকে নিয়ম অনুযায়ী বসাতে হবে। চলতি সম্পদের হ্রাস পেলে আমাকে প্লাস করতে হয়, আমরা ধরে নেই আমাদের হাতে টাকা আসে, সম্পদ হ্রাস মানে নগদ টাকা বৃদ্ধি। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস মানে চলতি সম্পদের হ্রাস, এখানে প্লাস হবে 5,000 টাকা। মজুত পণ্য বৃদ্ধি পেয়েছিল 20,000 টাকা, আমরা ক নাম্বারে দেখেছি, সেখানে আমরা প্লাস ফিগার দিয়েছিলাম বৃদ্ধি দেখে, কিন্তু পরিচালন কার্যক্রমের নিয়ম অনুযায়ী চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস করতে হয়, তাই আমরা 20,000 টাকা মাইনাস করব, ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিলাম। বকেয়া খরচ বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি পেলে আমরা জানি প্লাস করতে হয়, তাই আমরা ক নাম্বারে দেখেছি চলতি বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে আমার 8,000 টাকা, আমরা এখানে প্লাস করব। প্রদেয় হিসাব হ্রাস, চলতি দায়ের হ্রাস পেলে আমাদের মাইনাস করতে হয়, প্রদেয় হিসাব হ্রাস পেয়েছিল 10,000 টাকা, যেহেতু নিয়ম অনুযায়ী হ্রাস পেলে বিয়োগ করতে হয়, তাই আমি 10,000 টাকা এখানে ব্র্যাকেট দিয়ে বিয়োগ করে দিলাম। আবার প্রদেয় আয়কর হ্রাস, এটাও একটা চলতি দায়, প্রদেয় আয়কর একটা চলতি দায়, পরিচালন কার্যক্রমে চলতি দায় হ্রাস পেলে মাইনাস করতে হয়। আমার ক নাম্বার থেকে আমরা পেয়েছি 3,000 টাকা হ্রাস পেয়েছিল, আর এখানে নিয়ম অনুযায়ী আমাকে বিয়োগ করতে হবে, তাই 3,000 টাকা আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস করেছি। তাহলে আমাদের পরিচালন কার্যক্রমে এই 5টা আইটেমই ছিল নিট মুনাফা বাদে, এগুলাই এখন সমন্বয় করব, আমরা যোগ বিয়োগ করব। আমাদের ইনার কলামে 2টা টাকা শুধু প্লাস ফিগার 5,000 এবং 8,000, এই দুইটা আমরা একত্র করি 13,000 হয়, আর মাইনাস ফিগারের টাকা বেশি 20,000, 10,000, 3,000। তোমরা যোগ করে দেখো মাইনাস ফিগারগুলা একসাথে, এখানে হয় 33,000 টাকা। তাহলে মাইনাস 33,000 টাকা বড় আর প্লাস 13,000 টাকা ছোট। তাহলে আমার মাইনাস ফিগার যেহেতু বড়, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, বিয়োগ করলে আমার আসে দেখো 33,000 থেকে 13,000 বিয়োগ করলে আমার আসে 20,000 টাকা। যেহেতু মাইনাস ফিগার বড়, আমরা ব্র্যাকেট দিয়ে 20,000 টাকা দেখালাম। নিট মুনাফা আছে 30,000, আর আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার যে সমন্বয়গুলো করলাম ওইটার ফলাফল আসলো 20,000 টাকা মাইনাস। তাহলে এই 30,000 টাকা প্লাস আর 20,000 টাকা মাইনাস, এই দুইটা টাকার অ্যামাউন্ট যদি আমরা সমন্বয় করি, আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, প্লাস ফিগার থেকে মাইনাস ফিগারটা বাদ দিব, বড় যেহেতু প্লাস ফিগার যেহেতু বড়, 30,000 থেকে 20,000 বাদ দিব, বাদ দিলে আমার আসে 10,000 টাকা প্লাস ফিগার, কারণ আমার 30,000 টাকা বড় ছিল, এখানে আমার অ্যামাউন্ট আসে 10,000। ফলাফল 10,000 আসলো, এটার নাম হলো আমার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করে ফেলেছি, আর এটা নিয়ে বিস্তারিত আর কিছু বলার নেই, কারণ তোমরা এই ধরনের অঙ্ক প্রিভিয়াস প্রতিটা ক্লাসে করেছো পরিচালন কার্যক্রমের অংশটুকু।
তাহলে পরিচালন কার্যক্রম থেকে আমরা 10,000 টাকা পেলাম প্লাস ফিগার, অর্থাৎ নিট নগদ প্রাপ্তি পেলাম আমরা। এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে আমাদের বলা ছিল উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটা নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। আবার প্রশ্নে যাই, যে দেখো গ নাম্বারে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। চলো আমরা একটা পূর্ণ নগদ প্রবাহ বিবরণী তৈরি করি। গ নাম্বার, আমাদের প্রতিষ্ঠানের নাম কি ছিল? আবার একটু প্রশ্নে যাই, প্রতিষ্ঠানে আছে স্কয়ার লিমিটেড। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী আমরা প্রতিষ্ঠানের নাম লিখি স্কয়ার লিমিটেড, নগদ প্রবাহ বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। আমরা শিরোনামটা এইভাবে 3 লাইনে রাখবো। আর প্রথমে আমাদের যে কার্যক্রমের অংশটা দেখাতে হয় পরিচালন কার্যক্রম, আমরা পরিচালন কার্যক্রমটা খ নাম্বারে করে ফেলেছি, সেখান থেকে আমরা ফলাফলটা নিয়ে সেখানে বসাবো। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ খ অনুযায়ী, আমরা যেহেতু খ নাম্বার এটার সমাধান করেছি পরিচালন কার্যক্রম, তাই ব্র্যাকেটে আমরা লিখে দিলে ভালো যে আমরা খ নাম্বার থেকে এটা নিয়ে এসেছি খ অনুযায়ী। আচ্ছা, পরিচালন কার্যক্রম হতে আমরা নিট নগদ প্রবাহ পেয়েছিলাম 10,000 টাকা, আউটার কলমে বসিয়ে দিলাম ফলাফলটা। পরিচালনের পর আমাদের দ্বিতীয় কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম, তাহলে আমরা কি লিখব? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কোন কোন বিষয়গুলো এখানে আসে? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত ব্যাপারগুলো এখানে আসে। আর এই বিনিয়োগ কার্যক্রমের বিষয়গুলো আমরা কিন্তু আজকে ছক থেকে পাইনি, আমরা পেয়েছিলাম অন্যান্য তথ্যাবলীর 1 নাম্বার থেকে। আসবাবপত্র ক্রয় এবং পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এই দুইটা আমার বিনিয়োগ কার্যক্রমের অংশ বিশেষ। তাহলে আসবাবপত্র ক্রয় করলে টাকা চলে যায়, মাইনাস করে দিব 1 লাখ টাকা। আর পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে টাকা, নগদ টাকা আসে, আমরা 20,000 টাকা প্লাস করে দিব। চলো সমাধানে যাই। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আসবাবপত্র ক্রয় দেখো 1 লাখ টাকা আমরা মাইনাস করেছি ব্র্যাকেট দিয়ে, কারণ ক্রয় করলে হাত থেকে নগদ টাকা চলে যায়। আর যন্ত্রপাতি বিক্রয় এটা 20,000 টাকা প্লাস করেছি, কারণ হাতে টাকা আসে। তাহলে আমরা বিনিয়োগ কার্যক্রমের টাকা এই দুইটাই পেয়েছি। এখন আমরা এটা সমন্বয় করি। তাহলে মাইনাস ফিগার যেহেতু বড়, আমরা মাইনাস ফিগার থেকে প্লাস ফিগারটা মাইনাস করে দেখি। আমাদের 1 লাখ থেকে 20,000 যদি মাইনাস করি আমাদের 80,000 টাকা হয়, এবং অবশ্যই ব্র্যাকেট দিয়ে দেখাবো কারণ আমাদের মাইনাস ফিগারটা বড় ছিল। আর এই ফলাফলের নাম কি? বিনিয়োগ কার্যক্রম হতে ব্যবহৃত নিট নগদ টাকা। যেহেতু মাইনাস ফিগার এসেছে তাই এখানে ব্যবহৃত কথাটা লেখা হয়েছে। ঠিক আছে, এর পরের কার্যক্রম হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থ সংস্থান কার্যক্রমের অংশবিশেষও আমরা অন্যান্য তথ্যাবলী থেকে পেয়েছি। অন্যান্য তথ্যাবলীর 2 নাম্বার তোমরা আবার দেখতে পারো। শেয়ার ইস্যু 1,50,000 টাকা এবং নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। তাহলে শেয়ার ইস্যু করলে আমাদের মূলধন কাঠামোতে টাকা, নগদ টাকা বৃদ্ধি পায়, আমরা প্লাস করে দিব। আর লভ্যাংশ প্রদান করলে হাত থেকে টাকা চলে যায়, আমরা মাইনাস করে দিব। তাহলে চলো অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহগুলো কি কি আমরা একটু দেখি। শেয়ার ইস্যু 1,50,000 টাকা আমরা প্লাস করেছি, আর লভ্যাংশ প্রদান 10,000 টাকা আমরা মাইনাস করেছি। এখানে এই কার্যক্রমে আমাদের প্লাস ফিগারটা বড়, আমরা এখন এই দুইটা অ্যামাউন্ট সমন্বয় করব। আমরা প্লাস থেকে মাইনাসটা মাইনাস করব, কারণ যেহেতু দুইটা ফিগার দুই রকম, একটা প্লাস ফিগার একটা মাইনাস ফিগার, তাই সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের মাইনাস ফিগারটা মাইনাস করেই নিতে হবে, যেহেতু প্লাস ফিগারটা বড়। 1,50,000 থেকে 10,000 গেলে আমাদের থাকে 1,40,000 এবং প্লাস ফিগার। আমরা 3টা কার্যক্রম হতেই নগদ প্রবাহ পেয়ে গেছি। আর অর্থ সংস্থান কার্যক্রম হতে যে নগদ প্রবাহটা আমরা এখন পেলাম 1,40,000, যেহেতু প্লাস ফিগার আমরা ফলাফলটার নাম লিখব অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বা নিট নগদ প্রাপ্তি। আমরা 3টা কার্যক্রম হতে নগদ প্রবাহ পেয়েছি। পরিচালন কার্যক্রম হতে পেয়েছি 10,000 টাকা প্লাস, আর বিনিয়োগ কার্যক্রম হতে পেয়েছি 80,000 টাকা, এটা মাইনাস ফিগার, এবং অর্থ সংস্থান কার্যক্রম হতে পেয়েছি 1,40,000 টাকা প্লাস ফিগার। এখন আমাদের কাজ কি? যারা বিগত ক্লাসের অঙ্কগুলো করেছে সবাই জানো, এখন আমাদের এই 3টা কার্যক্রমের টাকা যোগ করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। যদি প্লাস থাকে তো সবগুলো যোগ করব, আর যদি প্লাস মাইনাস থাকে সমন্বয় করব। এখানে 10,000 টাকা প্লাস আর 1,40,000 টাকা প্লাস, দুইটা মিলে হয় 1,50,000 টাকা। আর একটা ফিগার আছে মাইনাস ফিগার 80,000 টাকা। তাহলে আমাদের প্লাস ফিগারটা বড় 1,50,000, এটা থেকে আমরা 80,000 মাইনাস করলে আমাদের হাতে থাকে, দেখো ক্যালকুলেটরে, 70,000 টাকা। অবশ্যই এটা প্লাস ফিগার হবে কারণ আমাদের প্লাস ফিগারটা বড়।
তাহলে আমাদের 3টা কার্যক্রম হতে আমরা যে নগদ টাকাটা আমাদের হাতে লাস্ট পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে 70,000 টাকা। 3টা কার্যক্রম হতে নগদ প্রবাহ হয়েছে, নগদ প্রবাহের ফলাফল এসে দাঁড়িয়েছে প্লাস 70,000 টাকা। যেহেতু প্লাস ফিগার তাহলে আমাদের নগদ টাকার নিট বৃদ্ধি হয়েছে। দেখো বাঁ দিকে দেখো লেখা হয়েছে নগদ টাকার নিট বৃদ্ধি। 3টা কার্যক্রমের সমষ্টি নির্ণয় করার পর বা যোগ বিয়োগ করার পর অর্থাৎ সমন্বয় করার পর আমাদের হাতে প্লাস 70,000 টাকা এসেছে, প্লাস একটা অ্যামাউন্ট এসেছে এবং প্লাস আসলে আমরা বুঝবো নগদ টাকার নিট বৃদ্ধি পেয়েছে, আমরা সেটা কথায় লিখে দিব নগদ টাকার নিট বৃদ্ধি। এখন আমাদের কি করতে হবে, এই নগদ টাকার নিট বৃদ্ধিটার সাথে আমাদের প্রারম্ভিক হাতে নগদটা যোগ করতে হবে। চলো আমরা প্রশ্নে চলে যাই। যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। আমরা এখন দেখবো আমাদের প্রশ্নে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত কত দেয়া আছে। চলতি সম্পদের নগদ তহবিল, আমরা প্রারম্ভিক কোনটাকে বুঝবো, বিগত সালের শেষ তারিখের যে টাকাটা আর্থিক অবস্থার বিবরণীতে দেয়া থাকবে সেটাই হচ্ছে চলতি সালের প্রারম্ভিক টাকা। তাহলে বিগত সাল হচ্ছে 2017 সাল, এর যে টাকাটা আছে শেষ তারিখে 80,000 টাকা, এটাই হচ্ছে চলতি সালের প্রারম্ভিক টাকা। আর 2018 সালে যে 1,50,000 টাকা দেয়া আছে এটা কিন্তু চলতি সালের সমাপনী টাকা। তাহলে চলো আমরা দেখি, আমাদের বলা আছে যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 80,000 টাকা, এটা আমাদের প্রারম্ভিক। তাহলে 70,000 আর 80,000 যোগ করলে আমাদের কত হয়, 1,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত, এটাই নগদ প্রবাহ বিবরণীর ফলাফল। আমাদের একটা পূর্ণ নগদ প্রবাহ বিবরণী থেকে কি নির্ণয় করতে হয়, সমাপনী নগদ উদ্বৃত্তটা নির্ণয় করতে হয়। আমাদের এখানে সমাপনী নগদ উদ্বৃত্ত এসেছে 1,50,000 টাকা। আচ্ছা, আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, যদি আমরা দেখি আমাদের প্রশ্নে 1,50,000 টাকা নগদ তহবিল মানে চলতি সালে দেওয়া আছে প্রশ্নের ছকের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীতে, তাহলে আমরা বুঝবো যে এখানকার সমাপনী নগদ আর প্রশ্নে যে দেয়া সমাপনী নগদ একরকম হয়েছে, তাহলে আমার অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে চলো আমরা দেখি প্রশ্নে। দেখো নগদ তহবিল, চলতি সম্পদের নগদ তহবিল 2018 সালে দেয়া আছে 1,50,000 টাকা। তাহলে আমাদের নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা ফলাফল পেয়েছি সমাপনী নগদ 1,50,000 টাকা। তাহলে আমাদের অঙ্কটা সম্পূর্ণরূপে সঠিক। তা আশা করি তোমরা এই বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্কটা যে আজকে তোমাদের জন্য আমি প্রেজেন্ট করলাম সেটা সবাই বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে খাতায় করে করে একবার দেখে দেখে করো, খাতায় প্র্যাকটিস করো। তারপর বইয়ের উদাহরণ এরকম অনেকগুলো উদাহরণ আছে, বিভিন্ন বোর্ডের অঙ্ক দেয়া আছে তোমাদের উদাহরণে দেখবে ওয়ালিউল্লাহ স্যারের বইতে, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে। আর আজকে যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, তো যে 6টা আমি অঙ্ক এই চ্যাপ্টার থেকে করেছি, 6টা অঙ্ক, সেই 6টা অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে। আর বই থেকে অনুশীলনী দেখে দেখে এই ধরনের অঙ্ক বারবার করতে থাকবে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। প্রশ্নে যে কোনো ধরনের অঙ্ক যদি এই চ্যাপ্টার থেকে আসে আমার বিশ্বাস তোমরা করতে পারবে। তো নেক্সট ক্লাসে আমি নতুন একটা চ্যাপ্টার তোমাদের জন্য শুরু করব। আমাদের পরবর্তী লেকচার হচ্ছে লেকচার 19, তা আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আসব। সম্ভবত আমি তোমাদের করাবো অধ্যায় 4, কি বলে, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো ওই চ্যাপ্টারটার প্রাথমিক কিছু ধারণা তোমরা নিয়ে রেখো, প্রথম দিকের কয়েকটা টপিক তোমরা রিডিং পড়ে রেখো, যেন আমি যখন তোমাদের বুঝাবো থিওরিটিক্যাল বিষয়গুলো তখন যেন তোমরা ক্যাচ করতে পারো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত বা পরবর্তী লেকচার পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।